ইন্টারেস্টিং একটা পোর্টফোলিও অ্যানালিসিস করেছি। উজ্জ্বল অনেক দিন ধরে টাকা পয়সা পেমেন্ট করে বসে আছে, করে উঠতে পারছি না। এখানে যেটা বলার, খুব সুন্দরভাবে ও ডাইভার্সিফাই করেছে, অনেক কিছুকে রেখেছে। আমি সবই বলবো কিভাবে বিভিন্ন ফান্ডের মধ্যে করেছে। 11টা সেক্টরকে ও ইনভেস্ট করেছে, এবং যেটা নিয়ে বক্তব্য, সেখানে কোন কোন স্টক কি কি সব নিয়েছে সেগুলো সব বলবো। কিন্তু এর মানে এটাকে ফলো করবেন না যে এই স্টক মানে সব পারফেক্ট, এটাকেই আপনাকে রাখতে হবে, এমন কোনো মানে নেই। আপনি আপনার মতো করবেন, আপনি আপনার মতো ডাইভার্সিফিকেশন করবেন, কেনা বেচে যেটা যেটা একটু অ্যানালাইসিস করে দেখে বুঝে নেবেন। ফান্ডামেন্টাল শেখার চেষ্টা করুন। ফান্ডামেন্টাল এই চ্যানেলে অনেকবার বুঝিয়েছি, বলার চেষ্টা করেছি। মেম্বারশিপ দেখতে পারেন, সামান্য মেম্বারশিপ টাকা, এবং ভবিষ্যতে আরো অনেকগুলো অ্যাড করব, সময়ের অভাবের জন্য হচ্ছে না। This video is only for education purpose. No buy sell recommendation before investing. Please consult yourself or your advisor. Past return cannot guarantee future performances. ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে বেশ কিছু, সেগুলো নিয়ে কথা বলবো। কি সুন্দরভাবে সাজিয়েছি সেটা নিয়ে কথা বলবো। ওর কিছু লুপস হোল পেয়েছি, সেগুলো নিয়ে কথা বলবো। আসুন। নিজেকে অনেক ভাগ্যবান বলে মনে হয় এই কারণে যে এমন এত ভালো ভালো আমি আমার সাবস্ক্রাইবারদের পেয়েছি, মেম্বার বন্ধুদের পেয়েছি, তাদের এত বিশ্বাসযোগ্যতা পেয়েছি, যেটা মানে গড গিফটেড, এরকম ভাবে পাওয়া যায় না এত সুন্দরভাবে। কেন কথাটা বলছি, এই যে উজ্জ্বল পাল বলো, আরেকজন যার পেন ড্রাইভের টাকা আর উজ্জ্বল পালের পোর্টফোলিওর টাকা বহুকাল আগে আমি পাঠিয়ে দিয়েছি। আর সবচেয়ে লজ্জাজনক ঘটনা হচ্ছে তাদেরগুলো দিয়ে উঠতে পারিনি। আমি যেটা বক্তব্য সেটা হচ্ছে, আমি গতকাল পেন ড্রাইভটা পোস্ট করেছি এতদিন বাদে, কবে টাকা পাঠানো হয়ে গেছিল, পারিনি, সময় পাচ্ছি না। আর উজ্জ্বল পাল এও পোর্টফোলিও অ্যানালাইসিস করার জন্য কবে টাকা দিয়েছে, মানে করে উঠতে পারিনি এত চাপের মধ্যে। যাই হোক, আজকে চলে আসা হয়েছে ঘটনা নিয়ে। খুব শর্টে যেটা বলার রয়েছে সেটা হচ্ছে উজ্জ্বল পালের কথা বলবো, যেটা আগে একটু পড়ি, তারপরে বাকিটা বলছি। প্রিয় সৌমদা, দাদা, আমি উজ্জ্বল পাল, হালি শহরে থাকি। আমার বয়স 38 বছর। বাড়িতে বাবা মা আর আমি আছি। আমার একটা সোনার দোকানে সামান্য কর্মচারী। বেতন 14,400 টাকা। আমার 1,50,000 টাকার ফিক্সড ডিপোজিট করা আছে। দুটো এলআইসি আছে, 2,000 টাকা করে, 4,000 টাকা। এটা একটা ভালো কাজ করেছে, এলআইসিও করে রেখেছে দুটো। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এলআইসি 2,000 করে দুটো, বেশ। এবারে যেটা রয়েছে, আর পরাগ পারেখ ফ্লেক্সি ক্যাপে 1,00,000 টাকা আস্তে আস্তে জমা করেছি, মানে এসআইপির মাধ্যমে মোস্ট প্রবাবলি করেছে পরাগ পারেখে। আচ্ছা, আর 1,30,000 টাকা শেয়ার মার্কেটে কিছু শেয়ার কিনেছি, যেটা তোমার ইউটিউব ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখে ইনভেস্ট করেছি। এক প্রকার রিস্ক নিয়ে কিনে ফেলেছি। আমার যেটা বলার দাদা, আমি এই শেয়ারগুলো 22 বছরের জন্য হোল্ড করব। আমার 22 থেকে 25 বছর পরে টার্গেট আছে 1 কোটির মতো। তাহলে এখানে দাঁড়াচ্ছে 1,30,000 টাকা ওইখানে ইনভেস্ট করেছে, এবং ও যেটা বলতে চলেছে সেটা হচ্ছে যে 22 থেকে 25 বছর, মোটামুটি 25 টু 25 ইয়ার্স লাগছে। বেশ ভালো কথা। এবার যেটা বলার, টার্গেট হচ্ছে 1 কোটি টাকা মতো, 1 CRORE। বেশ, এবারে আসছে কি, রিটার্ন পাওয়ার। এই শেয়ারগুলোতে কোনটা কত টাকা করে ইনভেস্ট করে যাবো আর কোনটা বাদ দেবো একটু গাইড করে দাও। আমি পরাগ পারেখ ফ্লেক্সি ক্যাপ 3 লক্ষ টাকা মতো টোটাল ইনভেস্ট করবো 22 বছরের মধ্যে। আচ্ছা, যেটা আমি লিখে রেখেছি 3 লক্ষ টাকা মতো। আচ্ছা দাদা, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, তুমি আমাকে হোয়াটসঅ্যাপে গাইড করতে পারো। আমি 12 ঘন্টা ডিউটি করি, ডিউটি আওয়ার্স এর পর 10:30টার পরে ফ্রি থাকি। দাদা, তোমার গাইড আমার জীবনের স্বপ্নগুলো পূরণ করার জন্য খুব দরকার। তোমার গাইডের অপেক্ষাতে থাকলাম। এই হলো ওর কথা। আর ও যে চিঠিটা পাঠিয়েছে তার মধ্যে ডিটেলস, পোর্টফোলিও সমস্ত কিছু লিখে পাঠিয়েছে। প্রথমে 38 বছর বয়স, তোমাকে খুব যাকে বলা হয় অনেক রকম, মানে আমি ওয়েল উইশ করছি, তোমাকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমে শুরু করছি, আমি সবসময় যেটা কাজ করি দেখে বোঝা যাচ্ছে, আমি কিন্তু নোট করি এবং লিখি পুরো ব্যাপারটাকে, কারণ এগুলো আমার নোট লাগে। আমি আজ নয়, বরাবরই কেস হিস্ট্রি বলে এগুলোকে, আমি সমস্ত কেসগুলোকে এভাবে তৈরি করি প্রত্যেকের, এবং এটা মোটামুটি লাইফ লং, এবং বললে বিশ্বাস করবেন না, আমার কাছে বেশ। যাই হোক, আসা যাক কাজের কথা, যেটা এখন যেটা দরকার, ওর সেক্টরগুলো যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে পড়ছে 11টা সেক্টরকে নিয়েও কাজ করেছে, 11 সেক্টর, এতগুলো ওর কাছে রয়েছে। যাই হোক, এখন সেটাকে আমি ছোট যদি করতে হয়, যেরকম ওর কাছে রয়েছে ইনফ্রা সেক্টর, ওয়াটার ট্রিটমেন্ট সেক্টর, তারপরে রেখে দিয়েছে সেক্টর,
ব্যাংকিং সেক্টরে রেখে দিয়েছে। তারপরে রেখেছে ও রেল সেক্টর, রেলের মধ্যে রেখেছে। তারপরে আইটি আছে, ডিফেন্স আছে, ডিফেন্স সেক্টর আছে, এফএমসিজি আছে, তারপরে আছে ওর কাছে কেমিক্যাল সেক্টর আছে, তারপরে রয়েছে অটো সেক্টর আছে, আর একটা সেক্টর রেখেছে রিনিউয়েবল এনার্জি সেক্টর, রিনিউয়েবল এনার্জি সেক্টর রেখে দিয়েছে ওর কাছে। আর একটা জিনিসের কথা বলার রয়েছে, সেটা হচ্ছে ব্যাটারি, অর্থাৎ মানে বিইএসএস, ব্যাটারি এনার্জি সার্ভিস সিস্টেম সার্ভিসেস, মানে আমি এটা ব্যাটারি বলে লিখে রাখছি সুবিধা হবে বলে। তো এবার আমি কি কি রয়েছে, কোন কোন স্টক নিয়ে রেখে দিয়েছে সেগুলো ডাইভার্সিফাই আমি করেছি মোটামুটি, এবং স্টকগুলোর নাম আমি একটু করে বলে যাচ্ছি, সুবিধা হবে। যেরকম এক্সাইড ব্যাটারি ওর কিনে রেখে দিয়েছে, একটা দারুণ কোম্পানি, সেটা হচ্ছে এর মধ্যে পড়ছে, ব্যাটারি এনার্জির মধ্যে পড়ছে। সেকেন্ড ওয়ান কেমিক্যাল সেক্টরের মধ্যে রেখে দিয়েছে ও, সেখানে রেখেছে এফসিএল কে রেখেছে। এছাড়া রয়েছে অটো সেক্টরের মধ্যে গ্যাব্রিয়েল কে রেখে দিয়েছে, গ্যাব্রিয়েল ইন্ডিয়াকে রেখেছে। এছাড়া রেখেছে আইটি সেক্টরের মধ্যে এইচসিএল টেকনোলজিকে রেখে দিয়েছে। আচ্ছা, তারপরে রয়েছে ব্যাংকের মধ্যে এইচডিএফসি ব্যাংকের মধ্যে রেখে দিয়েছে। তারপরে রেলওয়ে সেক্টরে রয়েছে আইআরসিটিসির মধ্যে রেখেছি, আইআরসিটিসি। তারপরে রয়েছে আইআরইডিএ রয়েছে রিনিউয়েবলের মধ্যে, আইআরইডিএ রিনিউয়েবলের মধ্যে। আইটিসি হোটেলকেও ও কিন্তু এর মধ্যে রেখেছে। নেক্সট ওয়ান হচ্ছে কেপিআইটি রেখে দিয়েছে, আইটির মধ্যে পড়ছে। তারপরে রেখে দিয়েছে ম্যান ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে আমরা দেখতে পেয়েছি। আর মাজাগাঁও ডককে রেখেছে ডিফেন্সের মধ্যে। তারপরে রেখেছে এনসিসি, এনসিসি নিয়ে রিটার্ন কিছু নেই, এনসিসি নিয়ে একটু প্রশ্নচিহ্ন রয়েছে, যেমন 1 বছরের রিটার্ন নেগেটিভ এবং 5 বছরের রিটার্ন অনলি 86%। তার মানে বোঝা যাচ্ছে কোম্পানিটা কিন্তু রিটার্ন কিছুই দিচ্ছে না, অথচ কোম্পানিটা কিন্তু রিনিউয়েবল এনার্জি সেক্টরের একটা ভালো কোম্পানি বলা যেতে পারে। এটা রোড কনস্ট্রাকশন, ইনফ্রাস্ট্রাকচারের উপরে কিন্তু কাজ করে কোম্পানিটা। এনিহাউ, নেক্সট ওয়ান হচ্ছে আরভিএনএল, যেটাকে নর্মালি হয়ে থাকে রেলওয়ে সেক্টরের মধ্যে, আরভিএনএল কে রেখে দেওয়া হয়েছে। টাটা পাওয়ারকে রিনিউয়েবলের মধ্যে রেখে দিয়েছে। তারপরে অলোক ইন্ডাস্ট্রিকে রেখেছে। অলোকটা থেকে এখনই বলছি এক্সিট করে যাও, যা হবে হোক না হোক দরকার নেই এটা রাখার। নেক্সট হচ্ছে বেক্টর ফুড, ফাস্ট মুভিং কনজিউমার গুডস এর মধ্যে বেক্টরকে রেখে দিয়েছে। ভারত ইলেকট্রনিক লিমিটেডকে রেখেছে ডিফেন্স সেক্টরের মধ্যে, ভারত ইলেকট্রনিক লিমিটেড। দীপক নাইট্রেটকে রাখা আছে কেমিক্যাল সেক্টরের মধ্যে, কেমিক্যালের মধ্যে রেখে দিয়েছে দীপককে। আচ্ছা, তারপরে রয়েছে ডেন্টা ওয়াটারকে রেখেছে ওয়াটার ট্রিটমেন্টের মধ্যে, ডেন্টাকে ঢুকিয়ে রেখেছে। তারপরে টিটাগড় রেলকে রেলওয়ে সেক্টরের মধ্যে কিন্তু টিটাগড়কে ঢুকিয়েছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে কি এইগুলো মোটামুটি একরকম ভাবে তৈরি হলো। ইনফ্রার মধ্যে এনসিসি কেও ঢুকিয়ে রাখা আছে। বেশ, এইটা হয়ে গেল এক ধরনের ব্যাপার। এবারে আমি যদি এখান থেকে একটু ভেরিফাই করে নিই যে জিনিসগুলো কিন্তু তোমাকে বলার, সেগুলো একটুখানি আমি বলে রাখি। প্রথম হচ্ছে যে এখানে তুমি যেটা রাখুনি সেটা হচ্ছে অটো ইন্ডাস্ট্রিজ। অটোর মধ্যে যেটা ঢোকানো নেই সেটা হচ্ছে কিন্তু গ্যাব্রিয়েলকে রেখেছো, কিন্তু টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকেল টিএমভিপি একে রাখতে পারো, অথবা মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা রাখতে পারো, অথবা টিভিএস মোটরকে রাখতে পারো, যেটা ভবিষ্যতে কাজে লাগবে। আচ্ছা, আর একটা জিনিস কথা বলার রয়েছে, মুভিং কনজিউমার গুডস সেক্টরের মধ্যে শুধু রেখেছি বেক্টর ফুডকে তুমি রেখে দিয়েছো, মিসেস বেক্টর ফুড সেটা বলে, কিন্তু এখানে কোনো লার্জ ক্যাপকে তুমি অ্যাড করোনি যতটা মনে হচ্ছে আমার। ভিভিএল কে অ্যাড করেছো? ভিভিএল নেই, মোস্ট প্রবাবলি ফাস্ট মুভিং কনজিউমার গুডসে আইটিসি হোটেল রয়েছে, বেক্টর রয়েছে, কিন্তু তোমার এ নেই, ভিভিএল নেই। তার মানে তোমার এখানে যেটা লাগছে সেটা হচ্ছে টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকেলস বা এরকম ধরনের, যেটা কোনো এ নয়। দ্বিতীয়ত হচ্ছে ভিবিএল অথবা হিন্দুস্তান আছে, কিন্তু আইটিসি রিলেটেড ব্যাপার নেই। তো যাই হোক, এরকম একটা ব্যাপার রাখা উচিত ছিল। এবার আসছি নেক্সট পয়েন্টের দিকে, সেটা হচ্ছে প্রথম থেকে শুরু করা যায় ব্যাটারি সেক্টর। ব্যাটারি সেক্টর ফিউচার অসাধারণ রয়েছে, এবং এক্সাইড ইন্ডাস্ট্রিজ আমার রাজা ব্যাটারি দুটোই যথেষ্ট ভালো। এক্সাইড ইজ নট ব্যাড, ভেরি গুড কোম্পানি। সেকেন্ড, ইনফ্রাস্ট্রাকচার ইমপ্রুভমেন্টটা কিন্তু একটু ডিলে হয়, সময় সাপেক্ষ ব্যাপার, একটু সময় নিয়ে কাজ করতে হয়, দেখতে হবে। আর কিছু মাঝখানে একটা কথা বলে রাখা দরকার, বইয়ের বেশ কিছু আছে, এই একটি নতুনত্ব বই, এই বইটিও খারাপ নয়, যারা ট্রেডিং রিলেটেড কাজকর্মের জন্য। সুনীল গুর্জারের একটা বই রয়েছে, এই বইটা ভালো দেখতে পারো, বই দোকান থেকে কিনে নিতে পারো এই ধরনের বইগুলো। এই বইটাও কিন্তু খারাপ নয়, বেশ
সুন্দরভাবে দেওয়া আছে। যদি কারোর ইচ্ছা থাকে যে এই বইটা কেনার জন্য বা মনে করে দেখতে হবে, তো অনলাইনে দেখে নিতে পারো অ্যামাজনে। আর একটা ঘটনা যেটা, সেটা হচ্ছে আমি একজনকে এমনি দেব, সেটা কখন দেব মানে আমাকে একটা ঠিকানা, যে খুব নিডি পার্সন যে দিতে চাইছো তাদের একজনকে আমি এটা দিতে পারি। আমাকে অ্যাড্রেস পাঠিও, আর একটু সময় দিতে হবে, পেলে আমি অবশ্যই দিয়ে দেবো। আচ্ছা, এবারে আসছি আরেকটার দিকে। এরম পরিস্থিতিতে দাঁড়িয়ে থেকে কিরম কত বছরে কি অবস্থা দাঁড়াতে পারে। প্রথম ঘটনা, দিস বিল অনলি ফর এডুকেশন পারপাস, নো বাই সেল রেকমেন্ডেশন, বিফোর ইনভেস্টিং প্লিজ কনসাল্ট ইউরসেলফ অর ইউর অ্যাডভাইজার। কোনো রকম রিটার্ন মানে এক্সাক্ট সেই এক্সাক্ট হবে এমন কোনো মানে নেই। এটা বলছি মানে এটাই এক্সাক্ট সবকিছু ঠিক থাকবে তারও কোনো মানে নেই। এখন যেটা দরকার সেটা হচ্ছে এরকম পরিস্থিতিতে কি কি চেঞ্জেস গুলো হতে পারে আমি শুধু একটা আইডিয়া দিতে পারি। যেরকম আমি বললাম, অটো সেক্টরটা উইক হয়ে গেছে, অটো সেক্টরটা পাওয়ারফুল করবে। দ্বিতীয়ত ব্যাপার সবচেয়ে নেক্সট ওয়ান, সেটা হচ্ছে ফাস্ট মুভিং কনজিউমার গুড সেক্টর। এখানে তোমাকে একটা হিন্দুস্তান ইউনিলিভার হোক বা ভিবিএল হোক, এ ধরনের কোনো একটা কিছু অ্যাড করতে হবে। থার্ড ওয়ান হচ্ছে ব্যাংকিং সেক্টরের মধ্যে তুমি শুধু রেখে দিচ্ছ এইচডিএফসি ব্যাংক, এর সঙ্গে একটা স্মল ক্যাপ যেরকম উজ্জীবন স্মল ফিনান্স বা আইডিএফসি ফার্স্ট ব্যাংক, এই ধরনের একটা কোম্পানি ব্যাংকে তুমি অ্যাড করবে, বা এরকম ধরনের রাখতে পারো। আরেকটা তুমি এ করতে পারো, দুটো হলো। আর হয়ে গেল ওয়াটার ট্রিটমেন্টের জন্য 2 দিন 4 দিনের ব্যাপার না, ডেন্টা ওয়াটার নিয়ে হয়তো ভুলে যেতে হতে পারে আগামী 5 বছর 8 বছরের জন্য, কারণ এগুলো এক্ষুনি কিচ্ছু হবে না, কোনো স্প্রেড কিছু করবে না। যদি এখন কিছু করে কোনো স্টক, সেই স্টক থেকে দূরে থাকবে, কারণ এগুলো লং টার্মের জন্য। ব্যাংকিং সেক্টর বলে দিলাম, রেলওয়ে সেক্টরের ক্ষেত্রে বেশি হয়ে গেছে, যাই হোক ঠিক আছে, আর একটিও কোনো স্টক কেনা না। আর আইটি সেক্টরের সব ঠিকঠাক, দুটোই ঠিক আছে ভবিষ্যতের জন্য। আইটি সেক্টরের বেশ কিছু নেগেটিভ পয়েন্ট দেখতে পাচ্ছ বা দেখা যাচ্ছে কিছুদিন ধরে একটা প্রবলেম এসছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে। যাই হোক, আশা করছি ভবিষ্যতে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। ডিফেন্স সেক্টরে ঠিকঠাক আছে, মাজাকাওটা অক্ষে রেখেছো, আর ভারত ইলেকট্রনিক লিমিটেড দুটোই সুন্দর জায়গায় ভ্যালুয়েশন দিবে। মাজাকাওটা একটু ওভার ভ্যালুড হলেও ভারত ইলেকট্রনিক লিমিটেড এখনো আন্ডার ভ্যালুড রয়েছে, খুব ওভার ভ্যালুড নয়। ফাস্ট মুভিং কনজিউমার গ্রুপ বলে দিয়েছি। কেমিক্যাল সেক্টরে দীপককে রেখেছো আর এফসিএল কে রেখেছো। এখন একটা কথা এখানেও বলে রাখা দরকার, 22 বছর যদি তোমার টার্গেট থাকে তাহলে ঠিক আছে, এর মধ্যে কোনো স্টক তুলবে না। যদি তুলতে চাও অবশ্যই আমায় জানাবে, না হলে কিন্তু ভবিষ্যতে আমি আর অ্যানালাইজ করতে পারবো না তোমারটা। গ্যাব্রিয়েল ইন্ডিয়া ভালো রয়েছে, টাটা পাওয়ার বলে দিলাম অটো সেক্টর। রিনিউয়েবল আইআরডি কে রেখেছো, আর অটো সেক্টর মধ্যে গ্যাব্রিয়েল রয়েছে বলে দিলাম। আর রিনিউয়েবলের মধ্যে টাটা পাওয়ার ঠিক আছে, আইআরইডিএ ঠিক আছে। তাহলে এইগুলো হলো মোটামুটি একটা জায়গা। এবারে আমি যেটা বলে চলেছি সেই জিনিসটাকে নিয়ে এবার একটু দেখে যাও। প্রথম হচ্ছে যেটা, সেটা হচ্ছে এই ব্যাপারটা মধ্যে 2-3টে ছোট ছোট ঠিকঠাক করলে মোটামুটি দাঁড়িয়ে যাবে আগামী 22 বছরের জন্য, হয়ে গেল। এবার আসছি সেকেন্ড ওয়ান, ডাইভার্সিফিকেশন খুব সুন্দরভাবে কাজ করেছো। ফিক্সড ডিপোজিটে যে টাকাটা রেখে দিয়েছো সেটা খুবই ভালো, রাখাটা জরুরি। সেকেন্ড ওয়ান হচ্ছে যে মিউচুয়াল ফান্ড একটাই রেখেছো, এরকম খুব কম লোক দেখেছি, যত মাইনে কম থাক সে 3খানা 4খানা করে 200 টাকা করে 500 টাকা করে রেখে গেছে, 4খানা 5খানা ছড়িয়েছে, তুমি সেটা করোনি, একটাই রেখে দিয়েছো। এটা তোমার ভবিষ্যতের বড় হবার লক্ষণ দিচ্ছে, মানে তুমি ভালো কিছু হবে তার জন্য। আর ইকুইটিতে 25 বছর টার্গেট রাখছো, এখানে একটু সাবধান করার ব্যাপার রয়েছে, সেটাও একটু জানা দরকার। সেটা হচ্ছে যে অন্ধের মতো চোখ বুঝে থাকা নয়, তুমি যাই কাজ করো না কেন তোমাকে কিন্তু টাচে থাকতে হবে। যে আগের একটা সময় ছিল, আমার এরকম ক্লায়েন্টের কথা চলে আসছে মনে, সেও বেশ কিছু বছর আগের কথা বলছি, এখন নয়। এগুলো চলে আসে কাজের মধ্যে মধ্যে, এত রকম অভিজ্ঞতা। একদিন বসে আছে এরকম কাজের একটু ফাঁকা তখন প্রথম দিকে, তো প্রথম মানে তাও 8-10 বছর হয়ে গেছে। তো এরকম একজন বয়স্ক ভদ্রলোক এলেন, অ্যারাউন্ড 48-50 ইয়ার্স হবে এজ, এক্সাক্ট মনে নেই এজটা, কিন্তু এইটা মনে আছে ওনাকে আমি 5 বছর আগে বলেছিলাম কয়েকটা স্টকের কথা নিয়ে, সেগুলো অ্যানালাইসিস করে বলেছিলাম এগুলো আপনি আপাতত রাখুন, আমার সঙ্গে কন্ট্যাক্ট রাখবেন, কিছু না হলে বছর অন্তত একবার আপনি আসবেন, যেটাই কারণ হোক, ফিজ কারণ হোক কিংবা আর্থিক প্রবলেম হোক, যেটাই সে, আমি যাবো না। উনি আর যোগাযোগও রাখেননি, কোনো খবরও রাখেননি, উনি নিজের বিষয় নিয়ে ব্যস্ত ছিলেন। তারপরে যখন স্টকটা 50% কারেকশন হলো, তারপরে উনি আমাকে ছুটে এসে বলছেন আপনি তো বলেছিলেন অমুক স্টকটা, কিন্তু মুশকিলটা হচ্ছে মাঝখানের ব্যাপারটা, এটাতে আমার কোম্পানি না, আর আমার কোম্পানি হলেও তাতে কোনো গ্যারান্টি নেই সেই কোম্পানিটা জীবন বছরের পর বছর 20 বছর ধরে টানা চলবে। সব কোম্পানি হিন্দুস্তান ইউনিলিভার নয়, সব কোম্পানি কিন্তু আইটিসি না, সব কোম্পানি কিন্তু হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড নয়, সব কোম্পানি কিন্তু আরভিএনএল নয়। এগুলোকে নিজেকে বুঝে নিতে হয় যে
এরম পরিস্থিতিতে অন্তত বছরে একবার অ্যানালিসিস করানো দরকার। তো সেইটা করানোটা জরুরি ছিল, না হলে কিন্তু সেই ভদ্রলোকের মতো 50% ডাউন হয়ে গেল। তাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে একটা কথা বলেছিলাম যে দেখুন আপনি কিন্তু, আমি সে সময় আপনাকে বলে দিয়েছিলাম আপনি 1 বছর অন্তত একবার আপনি রিভিউ করাবেন। হয়তো সামান্য কিছু চার্জেস পড়তো, কিন্তু তবুও আপনার দিকে আপনি কিছু সুবিধা পেতেন, কারণ স্পেশালাইজড আমরা এ ব্যাপারে কনস্ট্যান্ট আপনার যেভাবে নজর রাখছি, সে নজর রাখা তো আপনার পক্ষে সম্ভব না, কারণ আমাদেরকে এইটাই আমাদের মেইন প্রফেশন। আর আপনার প্রফেশন অন্য, এক্সাক্ট আমার প্রফেশন এখন মনে নেই আমার, কিন্তু এইটা মনে আছে যে চোখ বুঝে উনি প্রায় 7-8 বছর, 6-7 বছরের মনে আটকে ছিলেন। কারণ উনি যখন এলেন 2018-19 এরকম সময় দিয়ে এলেন, হ্যাঁ ওরকম হবে। যাই হোক, এখন যেটা বলার সেটা হচ্ছে যে এই টার্গেটে যাওয়ার কথা নিয়ে তুমি বলছো উজ্জ্বল, আমি যেটা মনে করি যে মানে অবাস্তব টার্গেট এটা নয়, কাছাকাছি যাবে। এবং টার্গেট বলতে ইকুইটি তোমাকে এতটা জায়গায় এতটা দেবে না। ইকুইটি তুমি মাসে মাসে কত কিছু লেখনি, তুমি লিখে গেছো শুধু এই পরাগপাড়ের ফ্লেক্সি ক্যাপে 3 লক্ষ টাকা পর্যন্ত নিয়ে যাবে, কিন্তু যদি মাসে মাসে কত হয় সেটা বলতে পারতে তাহলে একটু টার্গেটটাও যেত। যদি মনে করেন কিছু নেই, শুধু এইটাই রয়েছে তোমার কাছে, তার মানে মোটামুটি 1,30,000 টাকা রয়েছে তোমার কাছে জমা, যদি শুধু এইটুকুটাই রেখে যাওয়া যায় তাহলে কিন্তু অসম্ভব, মানে একটা অবাস্তব কথা হবে যে আমি 1,30,000 টাকা 25 বছরে আমাকে 1 কোটি টাকা করে দেবে, সেটা সম্ভব না। যেটা করে দিতে পারে সেটা নর্মালি এই যে সুবাদে তোমাকে 16 থেকে 18% কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ দেবে। অনেক কিছু ভাবার আছে, সামনে আরো কারেকশন আসতে পারে, এবং সেই কারেকশন যদি হয় সেক্ষেত্রে তোমার যেটা অ্যাভারেজ আমরা 16-17 দেখি সেটা 14%-এ চলে আসে। সুতরাং দেখতে হবে আমাদের 19 সালের পরে 20, 21, 22 এই সময় দিয়ে আমাদের রিটার্ন কত বেশি দিয়েছিল, এরপর তো মেকআপ করবেই, কারেকশনের জন্য অপেক্ষা করতেই হবে। এই একটা ব্যাপার দাঁড়ালো। আচ্ছা, অনেক ধন্যবাদ, শুভেচ্ছা উজ্জ্বল, এগিয়ে চলো, কষ্টকর ব্যাপার সবকিছু, তার মধ্যে এত সুন্দরভাবে এগিয়ে কাজ করে যাচ্ছ, সামান্য মাইনের মধ্যেও এভাবে কাজ করছো, সত্যি প্রশংসনীয়। তোমার কিভাবে আস্তে আস্তে রেখে দিয়েছো, এবং সত্যি এইগুলো তোমার কিন্তু ইমার্জেন্সির জন্য লিকুইড ফান্ড, ফিক্সড ডিপোজিট, মিউচুয়াল ফান্ডটা রেখে দিয়েছো, ওটা তো কাজের। ঠিক আছে, তো এই জন্য এগুলো সব দরকার, সমস্তগুলো দরকার পড়ছে, এবং খুব বুদ্ধিমানের কাজ করেছো। এখানে একটা ফাইন্যান্সিয়াল ফ্রিডমের একটা ভিডিওর মধ্যে আমি এই কথাগুলোও বলেছিলাম যে তোমার মাইনের মোটামুটি 6 থেকে 8 মাসের মাইনে কিন্তু একটা জায়গায় সরিয়ে রাখবে, কারণ কোন সময় শিফটিং হবে, কোন সময় কাজ চলে যাবে, সেই সময় 5 মাস 6 মাস তোমার যেন সেই কাজটা দিয়ে কাজ করে যেতে পারো। এনিওয়ে, অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি।